তোমরা এখানে যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো হলো টেস্ট টিউব। তো এখান থেকে জিঙ্ক 2+ আয়ন, অ্যালুমিনিয়াম, প্লাম্বাম, ক্যালসিয়াম এগুলো কিভাবে আইডেন্টিফাই করে সেগুলো দেখানো হচ্ছে। এগুলো আমি মূলত এই জন্যই দেখাচ্ছি যে টেস্ট টিউব কি। এখানে হাতে যেটা দেখানো হচ্ছে এটা হলো টেস্ট টিউব। তো আর এখানে যেটা নেওয়া হয়েছে এই যে যে সলিউশনটা, এটাকে বলা হয় একটা নমুনা সলিউশন। তো এখানে যেটা যোগ করা হয় ড্রপার দিয়ে, এই যে দেখতে পাচ্ছি এগুলোকে বিকারক বলা হয়। তো এখন অ্যালুমিনিয়াম এই বিকারকের মধ্যে নমুনার মধ্যে কি আছে সেটা আমরা জানবো না, পরে এটা আমাদেরকে জানতে হয়। তো জানতে হলে যেটা হয় যে একটা আয়নের জন্য দুইটা জিনিস মুখস্থ করতে হয়। একটা হলো বিকারক, আর একটা হলো যে কালার। যেমন এই যে প্লাম্বাম, এখানে আমরা হোয়াইট দেখতে পাচ্ছি। হ্যাঁ, অ্যালুমিনিয়ামে আবার এটাও হোয়াইট, বাট এটা এই হোয়াইটের সাথে হোয়াইটের একটা ডিফারেন্স আছে। তো ক্যালসিয়ামের জন্য একটু হোয়াইট আসবে, বাট এগুলোর মধ্যে একটু তফাৎ আছে, এগুলো নিয়ে আমরা কথা বলবো। বাট আমি জাস্ট আমি বলার সময় যাতে তোমাদের কাছে এগুলো এরকম মনে না হয় যে বেশ দূরের কিছু, বা এগুলো আসলে কিভাবে কি, এগুলা যাতে তোমাদের মনে না হয় সেই জন্য এই অ্যানিমেশনটা আমি দেখাচ্ছি। এখানে মূলত জিঙ্ক 2+ আয়ন, প্লাম্বাম 2+, ক্যালসিয়াম 2+, Fe2+, Fe3+ আয়ন দেখানো হচ্ছে। আমি একটু আশা করি যে তোমরা এতটুকু বুঝছো। আমি বাকি Fe2+, Fe3+ এর জন্য দেখো Fe2+, Fe3+ এগুলোর জন্য এই যে এক একটার জন্য এক এক ধরনের কালার আসে। তো কোনটার জন্য কি কালার আসে এটা আমাদের মুখস্থ রাখতে হবে, কি যোগ করলে কি কালার আসে এটা মুখস্থ করতে হবে। তাহলে আমরা একটা জিনিস ছোট করে বুঝে নিই। Fe2+, Fe3+, কপার 2+ বা অ্যামোনিয়াম এগুলো মূলত ক্যাটায়ন শনাক্তকরণ, অর্থাৎ পজিটিভ চার্জ যুক্ত আয়নকে শনাক্ত করতে হবে। তো এগুলো শনাক্ত করার জন্য আমাদেরকে কালার মুখস্থ করতে হবে। এই যে দেখো এখানে একটা কালার আসতেছে, বাদামি কালার আসতেছে, কোনটা নীল আসতেছে। হ্যাঁ, এই কালার গুলো কারটার জন্য কি, এগুলো আমরা সব ডিটেলস জানবো। জাস্ট এতটুকুতে মনে হয় আমরা বুঝছি যে যেটা যোগ করতেছে এটা হচ্ছে ড্রপার দিয়ে, এটার নাম বিকারক। আর এখানে যে চেঞ্জ হচ্ছে এগুলো হচ্ছে অদক্ষেপ, অদক্ষেপের কালার। হ্যাঁ। তো আসলে কি যোগ করতেছি তার উপর ভিত্তি করে কালার গুলো চেঞ্জ হয়। তো আমরা মনে হয় কনসেপ্টটা এখানে বুঝাতে পেরেছি, এই যে এগুলো কালার। তো দ্যাটস ইট, যে আমাদের এসএসসি সিলেবাসে এই ব্যাপারটা আছে। তো এটা আমি একটু করে দেখালাম আর কি। হুম, okay. আচ্ছা, আমার স্ক্রিনটা নিশ্চয়ই শেয়ার হওয়া আছে, সবাই আমাকে শুনতে পাচ্ছে এটি আমি আশা করতেছি। এখন আমরা যেটি করব সেটি হলো আমরা আমাদের হোয়াইট বোর্ডে চলে যাব, ওপেন বোর্ডে। ওকে, সবাই একটু খাতার মধ্যে লিখতে হবে আয়ন শনাক্তকরণ। তো এটা আসলে এত বেশি ইম্পর্টেন্ট যে আমাদের পরীক্ষায় এট দ্য সেম টাইম এটা ক্রিয়েটিভের জন্য ইম্পর্টেন্ট, সৃজনশীলের জন্য, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। মানে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকটা আজকে পড়তে যাচ্ছি এবং সবচেয়ে কঠিন টপিক যেটা, আর ভাইবার জন্য ইম্পর্টেন্ট। একই সাথে এটা আমাদের প্র্যাকটিক্যাল রাইটিং এর জন্য ইম্পর্টেন্ট, ওই যে প্র্যাকটিক্যালে যে লিখতে হয় এটার জন্য ইম্পর্টেন্ট। তো এই টপিক, একটা টপিক শেষ করা মানে হচ্ছে আমি অনেকগুলো ব্যাপারে একসাথে আইডিয়া পেয়ে যাব। তো এখন আমাদের বেশ কিছু ব্যাপারে তো নিশ্চয়ই জানতে হবে। আয়ন আসলে কি, এটা নিয়ে যদি আমরা একটু করে জানার চেষ্টা করি। আয়নটা আর কিছু নয়, এই আয়নটা দুই ধরনের হতে পারে। তো আমাদেরকে এই দুইটা জিনিসই শনাক্ত করতে হবে। একটা ক্যাটায়ন, আরেকটাকে আমরা বলি হলো এনায়ন। তো ক্যাটায়ন আর এনায়ন তো আমরা নিশ্চয়ই আগে থেকেই জানি, বাট আমাদের ইন্টারমিডিয়েটের সিলেবাসে প্রায় 13টি আয়নকে আইডেন্টিফাই করতে হবে। ক্যাটায়ন গুলোর মধ্যে আমি যদি লিখি, সোডিয়াম+, ক্যালসিয়াম 2+, কপার 2+, জিঙ্ক 2+, তারপরে হলো যে Fe2+, এরপর হলো Fe3+। এগুলো কিন্তু আমার একটু আমার সাথে সাথে খাতায় লিখতে হবে। তারপরে হলো অ্যামোনিয়াম। তো that's it, এগুলো হলো ক্যাটায়ন। আবার কিছু অ্যানায়ন আছে, আয়োডিনের অ্যানায়ন, ফ্লোরিনের অ্যানায়ন, ক্লোরিনের অ্যানায়ন, সালফেট আয়ন এবং কার্বনের। তো মূলত আমাদের এগুলা এই জিনিসগুলা হচ্ছে শনাক্ত করতে হবে।
তো এটা আসলে আমাদের জন্য একটু ডিফিকাল্ট। সেটা হলো যে মানে কিভাবে কি শনাক্ত করব, বা হয়তো শুরুর দিকে যেহেতু আমরা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, অনেক সময় আমাদের কাছে ব্যাপারটা বিদঘুটে লাগতে পারে, বাট আমরা একটু ট্রাই করবো যে যাতে আমাদের কাছে একটু বিদঘুটে না দেখায়। তোমরা একটু আমাকে কনফার্ম করো যে আমি এতক্ষণ যতগুলো কথা বললাম সবগুলো কথা তোমরা বুঝতে পেরেছো এবং কোনো কনফিউশন তোমাদের মধ্যে নেই। যদি থেকে থাকে আমাকে প্রশ্ন করতে পারো। যেহেতু তোমরা কেউ কথা বলো নি, তাহলে আমার কাছে মনে হচ্ছে তুমি আমাকে শুনতে পাচ্ছ না, এটা আমি শিওর। বুঝছি স্যার। তো আমাদের আরো একটা জিনিস শিখতে হবে, যে এখানে আমরা যেটা ক্যাটায়ন লিখলাম, অনেক সময় এটাকে ক্যাটায়ন না লিখে এদেরকে যেটা বলা হয় ক্ষারীয়মূলক, অর্থাৎ ক্যাটায়নকে শনাক্তকরণ না বলে এদেরকে বলা হয় ক্ষারীয়মূলক শনাক্তকরণ। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো অ্যানায়নকে বলা হবে অম্লীয়মূলক। খাতার মধ্যে এইভাবে লেখা থাকতে হবে। এগুলো বেশ কঠিন জিনিস বলে মনে হয় স্টুডেন্টদের। তো আমার মনে হয় যে আমরা এগুলো এখানে ক্লিয়ার করতে পারবো। তো আসলে আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করি বলতে কিরকম, ধরো তুমি যখন পরীক্ষার হলে স্যার যাবে। আগের স্ক্রিনটা আরেকবার দেন একটু করে। ইয়েস, ও হ্যাঁ, আজকে আমাদের কাছে একটি নতুন সদস্য যুক্ত হলো, সেটা সম্ভবত কে? সাইফ মুনতাসির সামির। সামির, তোমাকে আমাদের জগতে স্বাগতম। আশা করছি আমাদের সাথে তোমার একটি ভালো সময় যাবে। সামির, আমি কি আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি কি তোমার কাছে অডিয়েবল? জি স্যার। তুমি কি আমাকে আমাকে শুনতে পাচ্ছ কিনা ক্লিয়ারলি? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। ওকে, এতক্ষণ যে সমস্ত কথা বললাম তার সবকটি কি আমরা বুঝতে পেরেছি? জি স্যার। ইয়াস। আমি কিন্তু ক্লাস শেষে আজকে জিজ্ঞেস করব যে ব্যাপারগুলো কোথায় কি বলেছি, এই জন্য একটু খাতায় নোট ডাউন করতে হবে, এবং কি বলেছি সেগুলো বুঝতে হবে। আমার স্ক্রিনটাকে শেয়ার হয়ে আছে তোমাদের কাছে? হ্যাঁ স্যার। জি স্যার। ওকে, তাহলে এতটুকু পর্যন্ত আমি বুঝতে পারছি, হ্যাঁ। ওকে, তো এখন আসলে আমরা একটু বোঝার চেষ্টা করি বিষয়টা আসলে কি হয়। যে এক্সাম হলে, আমরা যে পরীক্ষার হলে যাই, সেখানে যেটা হয় একটা ল্যাব থাকে আর কি। ধরো এটা একটা ল্যাব, ল্যাব রুম আর কি, এমন একটা ইমেজিনেটিভ ফিগার। তো এখন মনে করো যে এখানে একটি ছোট্ট রুম আছে আমার বোঝার জন্য। তো এই রুমের মধ্যে এখানে টেবিল আছে, এখানে স্যাররা বসে থাকেন। তো এখানে আবার কিছু ছোট ছোট টেবিল থাকে ল্যাবের। আবার এখানে কতগুলো ল্যাবের থাক থাকে আর কি, আমরা থাক বলি সেলফ। তো এই সেলফগুলোর মধ্যে যেটা হয় যে এখানে বিভিন্ন প্রকার লবণ, এসিড, ক্ষার, অর্থাৎ বিভিন্ন প্রকার দ্রবণ থাকে। ওই দ্রবণগুলোর গায়ে লেখা থাকে যে কোনটাতে কি আছে। হুম। তো এখানে স্টুডেন্টরা বসে তারা এক্সপেরিমেন্ট গুলো করে, এখানে অনেকগুলো জিনিস থাকে একসাথে। তো তাদেরকে আসলে বলতে হয় যে তাকে যে নমুনাটি দেওয়া হলো সেটির মধ্যে কি আছে সেটি। তো এখন আমি ধরো যে একজন কি করলো, যে সে একটা স্টুডেন্ট এখান দিয়ে সে প্রবেশ করলো। তো প্রবেশ করলে পরে যেটা হয় যে স্যারদের কাছে একটা এরকম কাগজ থাকে, সেই কাগজে স্টুডেন্টের রোল নাম্বার থাকে। মনে করো একজনের রোল 1101, এটা মনে করো দিবার রোল। তো এখন 1101, এটার জন্য আমরা যে একটু আগে আয়ন গুলো লিখলাম, তো এখানে সোডিয়াম প্লাস আছে, ক্যালসিয়াম 2 প্লাস, কপার 2 প্লাস, জিঙ্ক 2 প্লাস, Fe2 প্লাস, Fe3 প্লাস এবং অ্যামোনিয়াম আয়ন। একই সাথে অ্যানায়ন, আয়োডিন, ফ্লোরিন, ক্লোরিন, সালফেট এবং কার্বনেট, এর যে কোনো একটি ওর নামের সাথে দেওয়া থাকবে। যে কোনো একটি দেওয়া থাকবে। ধরো যে মনে করলাম যে ওর জন্য সোডিয়াম প্লাস দেওয়া আছে। কিন্তু ওকে এই দিবা, তুমি স্কেচ করতেছো কেন স্ক্রিনে? ইরেজ করো এটা। আচ্ছা, এটা কি বোঝা যাচ্ছে কথা যেটা বললাম, যে এটা দীপার রোল নাম্বার। তো সে এদিকে স্যাররা যে ও যে প্রবেশ করলো, কিন্তু ওকে একটা জিনিস দেওয়া হলো, ছোট্ট একটা কাগজের মতো একটা জিনিস দেওয়া ছিল। কিন্তু এটা সে কি সেটা সে জানে না, দিবা জানে না, কিন্তু স্যার জানে যে তাকে কি দেওয়া হলো। এখন তাকে যে একটা জিনিস দেওয়া হলো এটাকে বলা হয় নমুনা। এটাকে বলা হয় নমুনা। এই নমুনা, যে এটাকে নমুনা কেন বলতেছে,
কারণ এটার মধ্যে যে আমরা 13টি আয়ন আমি একটু আগে লিখলাম, এই 13টি আয়নের মধ্যে থেকে যে কোনো একটি থাকতে পারে। তাকে পরীক্ষার মাধ্যমে এখান থেকে খুঁজে বের করে আনতে হবে যে এটার মধ্যে কি আছে। নমুনা বলছে এই জন্য, এটা তো কি নাম তোর সেটা বলা যাচ্ছে না। তো এখন দিবা গিয়ে যে কাজটি করবে, এখানে সে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করবে। পরীক্ষা নিরীক্ষা করার পর সে সিদ্ধান্ত নেবে। সিদ্ধান্ত নিয়ে সে যে এখানে 13টির মধ্যে যে আয়নটি সে পাবে সেটা নিয়ে এখানে আসবে, প্র্যাকটিক্যাল লিখবে। স্যার তখন জিজ্ঞেস করবে যে তোমাকে আসলে যে নমুনাটি সরবরাহ করা হয়েছিল সেই নমুনাটিতে তুমি কি পেয়েছো। তো সে মনে করো তাকে তো সোডিয়াম প্লাস দেওয়া ছিল, সেটা তো স্যাররা জানে, তার নামের পাশে লেখা আছে। তো সে যদি বলে যে ক্যালসিয়াম পেয়েছিল, তাহলে স্যাররা তখনই ক্লিয়ার ক্লিয়ার হয়ে যাবে যে সে আসলে ভুল করেছে। তো তখন যদি কলেজগুলো ভালো হয়, স্যাররা ভালো হয়, চাইলে স্যাররা তাকে পাশ করে দিতে পারেন অথবা ফেল করে দিতে পারেন। এখন প্র্যাকটিক্যালে ফেল করলে কিন্তু আবার ফেল এটা আছে, এটা মাথায় রাখতে হবে। তো ওই জন্য আমাদের এই টপিকটি অত্যন্ত ইম্পর্টেন্ট আছে কিছু। তো এখন স্যার ধরো এখন সে সোডিয়াম আয়ন পেলো, তো স্যারও তো জানে মিলে গেল, তখন স্যার প্রশ্ন করবে যে তুমি কিভাবে নিশ্চিত হলে এখানে সোডিয়াম আয়ন ছিল, বা তুমি কি কি কাজ করেছো, সেখান থেকে স্যার সম্পর্কে প্রশ্ন করতে পারে। কিন্তু যদি স্যার যদি একটু মানে খুব সহজ সরল টাইপসের হয়, স্যার তোমাকে আহ, আহ, এই প্র্যাকটিক্যাল রিলেটেড ভাইবা না ধরে স্যার তোমাকে জিজ্ঞেস করতে পারে তোমার বাড়ি কোথায়, তোমার বাপের নাম কি, মায়ের নাম কি, কোথা থেকে আসছো, কক্সবাজার, তাহলে সি বিচ কেমন, এই ধরনের প্রশ্ন করে তোমাকে ছেড়ে দিতে পারে। তো এটা এক ধরনের বিষয়। তো আশা করছি যে আমরা বিষয়টি বুঝতে পেরেছি। আমরা এখন ধরে নিব যে আমাদের খুব কঠিন কিছু হবে, সেই জন্য আমরা সবকিছু শিখে ফেলবো। তো এতটুকুতে কারো কোনো প্রবলেম আছে কিংবা কোনো কোয়েশ্চেন আছে কিনা? না স্যার। জি স্যার। আমি বুঝতে পারছি সবাই, রাইট? আচ্ছা, আরেকজনকে আমি দেখতে পাচ্ছি ওর রিনেম করা নেই, ওর নামটা যদি আমাকে একটু বলে ভালো হয়। দিবা, নাজিফা, সামির সারা একজন যে জয়েন করেছে সে। ওকে, সে মনে হয় আমাকে Salam Siam, dear friend. আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। না বুঝলে আমাকে জিজ্ঞেস করতে হবে, যেহেতু প্রথম দিন। হ্যাঁ, ঠিক আছে, ওকে। এতটুকুতে আমরা বুঝতে পেরেছি। এখন আমরা দেবা তোমার স্কেচ করে তোমার যে ইয়াটা একটু, তুমি যেটা ড্র করছো এখানে, এটা আমার স্ক্রিনে দাগ হয়ে আছে, এটা একটু ইয়া করতে হবে, এই যে দাগটা। ওকে, এখন আমরা প্রথমত এই আয়নগুলো কিভাবে শনাক্ত করে এটা শিখবো। প্রথম লাইনে আমি শিখবো যেটা, সেটা হলো ক্যাটায়ন শনাক্তকরণ। ক্যাটায়ন শনাক্তকরণ তোমাদের বইতে এগুলো বেশ বিদঘুটে ভাবে দেওয়া আছে, বাট আমরা এগুলো এখানে খুব সহজ ভাবে শিখবো। না বুঝলে আমাকে জিজ্ঞেস করতে হবে ক্যাটায়ন শনাক্তকরণ। এখন ক্যাটায়নের প্রথমে যেটা শিখবো সেটা হলো 1 নাম্বার, সেটা হলো সোডিয়াম প্লাস আয়ন শনাক্তকরণ। অর্থাৎ আমি এখানে কি করব বলতো, ওই যে সোডিয়াম আয়ন থাকলে কিভাবে বুঝবো সেটা আমরা এখানে শিখবো। এখন প্রতিটি একটা কথা আমরা মনে রাখবো, এরকম যে 13টি আয়ন আমরা শিখবো, প্রতিটি আয়নের জন্য অবশ্যই দুটো জিনিস আমাদেরকে মুখস্থ রাখতে হবে। সে দুটো জিনিস হলো তার বর্ণ কেমন এবং বিকারক কেমন। এটা একটাকে বলা হয় বিকারক। আচ্ছা, বিকারক কোনটা? আর হচ্ছে অদক্ষেপের বর্ণ। অদক্ষেপের বর্ণ, বর্ণ মানে এখানে রং। আচ্ছা, তো সোডিয়াম আয়নের জন্য বিকারক কি আর অর্ধক্ষেপের বর্ণ কি, এই দুটো জিনিস শিখতে হবে। এটা আমি তো এভাবে লিখি। সোডিয়াম আয়নের জন্য এটা হবে যে সাদা। কিভাবে আমি আরো একটু যদি আঁকার চেষ্টা করি, ধরো মনে করো যে আমার কাছে একটা টেস্ট টিউব আছে। তো এই টেস্ট টিউবে আমি জানি না এখানে কি আছে। এখানে কিছু একটা আছে, বাট আমরা জানি না এখানে কি আছে। তো এখন আমি এখানে যোগ করলাম, কি যোগ করলাম, কিছু একটা যোগ করলাম, মনে করো যোগ করলাম। কিন্তু যোগ করার পর এটা আমরা হলুদ ছিল, যোগ করার পর এটা সাদা হয়ে গেছে। তাহলে এই যে যে যোগ করলাম, এগুলো হচ্ছে যৌগ। যাকে যোগ করলাম এটা হবে যে যোগ, যেটা যোগ করার পর এটা কালার চেঞ্জ হয়ে গেছে, এটার নাম বিকারক। যে জিনিসটা তলায় জমা পড়লো কালার চেঞ্জ হয়ে, এটা হলো অদক্ষেপ। আমি একদম তোমাদেরকে শিশু মনে করতেছি এগুলোর জন্য, যদিও এগুলো ধরো তোমরা হয়তো আগে থেকে জানতেও পারো, বাট আমি মনে করতেছি আমরা একদম জিরো থেকে শুরু করতেছি। তো আশা করি যে এই বিষয়টি আমরা বুঝাতে পেরেছি, বিকারক এবং পদক্ষেপের বর্ণ।
আচ্ছা, আমি এটা এভাবে না করে তোমাদের জন্য আর একটু সহজ করে দিই, যেহেতু তোমরা বুঝেছো। সোডিয়ামের জন্য কি হবে? দুইটা জিনিস, একটাকে বলা হয় পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। অর্থাৎ সোডিয়াম আয়ন শনাক্তকরণের জন্য যে বিকারকটি ব্যবহার করা হয় তার নাম হলো পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট। আমি কিন্তু প্রথমটা সবাইকে মানে খুব ভালো করে বুঝাবো। তো এটা হচ্ছে বাংলা নাম এই বিকারকটার। এটার একটা আহ, মানে সাইন ইয়া ইয়া আছে, মানে এটাকে আমরা কি বলি যে উম, মানে কেমিক্যাল একটা নেম আছে। তো কেমিক্যাল নেমটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে। এটা হলো K2H2SB2O7। মানে এই লেখাটা একটু খারাপ হচ্ছে, দেখো। K2H2SB2O7, এটা দেখে কিন্তু ঘাবড়াইও না। কয়েকবার তুমি লিখলে এটা এমনিতেই তোমার কাছে প্র্যাকটিস হয়ে যাবে। K2H2SB2O7। তো K2H2SB2O7, তো এটার অধঃক্ষেপটা হবে বিন্দুর মতো গোলাকার সাদা। আমি একটু একদম এটাও লিখে দিই, বিন্দুর মতো সাদা মনে রাখলেও পারো। বিন্দুর মতো গোলাকার সাদা। হ্যাঁ, এতটুকু। অর্থাৎ সোডিয়ামের জন্য দুটো জিনিস মুখস্থ রাখতে হবে, এখনো শিওর হও। সোডিয়ামের জন্য পটাশিয়াম পাইরোন্টুমিনেট, যার সংকেত K2H2SB2O7, যেটার অধঃক্ষেপ পড়বে বিন্দুর মতো গোলাকার সাদা। এবার আমরা বিক্রিয়াটা একটু দেখাই। বিক্রিয়াটা হবে, প্রথমে তুমি যেটা আমি এখানে যদি লেখার চেষ্টা করি, ধরো এটা হলো একটা টেস্ট টিউব। তো এখানে কিছু একটা আছে, তো আমি জানি না এটা কি আছে। আমি এখানে যেটা আছে সেটা জানি না, আমাকে এটা শনাক্ত করতে হবে। তো এখন আমি মনে করলাম যে এখানে সোডিয়াম আছে কিনা আমি দেখি। তো সোডিয়াম আছে কিনা দেখার জন্য আমি তো বুঝে, আমার তো মুখস্থ হবে সোডিয়াম আয়ন শনাক্তকরণের জন্য যেটি যোগ করতে হয়, যেটি যোগ করতে হয় তার নাম হলো K2H2SB2O7। তাহলে এখানে যোগ করতে হবে K2H2SB2O7। এখন প্রশ্ন হলো এটা কোথায় পাবো? ওই যে আমি একটু আগে ল্যাবে দেখালাম, এই যে এখানে এই জায়গাগুলোর মধ্যে, এই জায়গাগুলোর মধ্যে এখানে বিভিন্ন বোতলের মধ্যে বিভিন্ন বিকারে এই জিনিসগুলো দেওয়া থাকবে। তখন তোমার বাংলা লেখা না থাকলেও অনেক সময় কেমিক্যাল ফর্মুলাতে দেওয়া থাকবে, এটা দেখে তোমাকে চিনতে হবে। এখন শুধু বাংলা শিখলে, কেমিক্যাল ফর্মুলা না জানলে কি হবে? না জানলে তুমি আহ, এটা আইডেন্টিফাই করতে পারবে না এটার জন্য। তো এখানে যেখানে ছিলাম, তো এখন তুমি এটা যোগ করছো। যোগ করার পর এখানে বিন্দুর মতো গোলাকার সাদা অধঃক্ষেপ পড়ছে। তাহলে তুমি এখানে এটাই হবে যে তোমার সোডিয়াম আয়ন আছে। এখন তাহলে এটার, যেহেতু এটার সাথে এটার বিক্রিয়া হবে, অর্থাৎ এখানে যে ছিল এখানে তো এত সোডিয়াম প্লাস আছে, তাহলে ওর সাথে এটার বিক্রিয়া হবে। সেই জন্য Na প্লাস K2H2SB2O7 এর বিক্রিয়া দিব। বিক্রিয়া দিলে কি তৈরি হবে? এইটা বেশ ডিফিকাল্ট, প্লাবন মনে করে যে এটা অনেক কঠিন কিছু একটা। তো আমরা এখানে একটা সহজ সমাধান শিখবো। দেখো তো, এই সোডিয়াম, এখানে কিন্তু পটাশিয়াম একটা পার্ট, বাকিটা মিলে একটা পার্ট, এটা কিন্তু মনে রাখতে হবে। তো এখন যেটা হয়, সোডিয়াম এই পটাশিয়ামকে রিপ্লেস করে ফেলে, অর্থাৎ সোডিয়ামকে তাড়ায় দেবে। খুব খেয়াল করো, সোডিয়ামের জারণ সংখ্যা +1। তাহলে এখান থেকে দুইটা পটাশিয়ামকে যদি চলে যেতে হয়, এখানে কয়টা সোডিয়ামকে এসে বসতে হবে বলতে পারো? সামির বলো তো। এই যে এখানে যে সোডিয়াম আছে, সে যদি এখানে এসে বসতে চায়, তাহলে কয়টা সোডিয়ামকে আসতে হবে? দুইটা। অবভিয়াসলি, থ্যাংক ইউ। তাহলে এটা আমরা মনে হয় সবাই বুঝছি। তাহলে দুইটা সোডিয়ামকে আসতে হবে। তাহলে এখন যেটা হবে, এখান থেকে পটাশিয়ামটা চলে যাবে, মনে করো ও চলে গেছে। তাহলে এখান থেকে 2K+ হবে। তারপরে এই জায়গাটা যে খালি হবে, সেখানে কে আসবে? দুইটা সোডিয়াম আসবে। তাহলে কি হবে? Na2H2SB2O7।
O7 প্লাস ওই যে এটা 2K প্লাস। তো আমি যদি এটা যত বোঝার জন্য বলছি, আমি যদি এটাকে এক লাইনে লিখি, তাহলে যেটি দাঁড়াবে সেটি হলো Na প্লাস প্লাস K2H2SB2O7। তাহলে এখানে হবে Na2H2SB2O7 প্লাস 2K প্লাস। কিন্তু এখানে একটা ছোট্ট ভুল আছে, কেউ ধরতে পারো কিনা দেখি। দুইটা ভুল আছে এখানে, আমি লাল যেটি লিখলাম এখানে দুটি ভুল লিখলাম। আচ্ছা, এবার দেখি আমরা ভুল কোথায়। সে ভুল হলো এখানে সোডিয়াম আছে একটা, কিন্তু আমি এখানে সোডিয়াম দুটো লিখছি, সেই জন্য এখানে একটা 2 দিতে হবে। যেহেতু এটার অদক্ষেপ এটি পড়বে, এখানে একটা অদক্ষেপের চিহ্ন দিতে হবে, অর্থাৎ এটা হবে যে সাদা। তাহলে এইটার প্রশ্ন হবে স্যার, এরকম। একটু করে উপরে করেন তো, একটু উপরে গুলো ইয়ে করতে পারেন। ঠিক আছে স্যার। এখন বুঝা গেছে যে আমি কিভাবে এটা লিখলাম। এখন কি আমরা সবাই সোডিয়াম হ্যাঁ আয়ন স্যার, বুঝে গেছি। শনাক্তকরণ পারবো? হ্যাঁ, বুঝছি স্যার। ইয়েস। আর তাহলে বুঝলে নাজিফা আমাকে বলবে যে সোডিয়াম আয়ন শনাক্তকরণের সময় যে যে উপাদানটির অধক্ষেপ পড়ে তা তার নাম কি হবে। খুব বুদ্ধি থাকলে পারবে। সোডিয়াম পাইরোইনটিউমেট। অনেক অনেক ধন্যবাদ। সোডিয়াম আয়ন শনাক্তকরণের সময় সোডিয়াম পাইরোইন্টুমিনেটের অধক্ষেপ পড়ে। তাহলে বুঝতে পারছো তো, এটি একটা প্রশ্ন আসছে কিভাবে জানো, সবাই এভাবে শিখছে। তো পরীক্ষায় প্রশ্ন আসে নিচের কোনটির বর্ণ সাদা, সোডিয়াম পাইরোঅ্যান্টিমোনেট, পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট, এভাবে প্রশ্ন আসছে। তো আমাদের এই ব্যাপারগুলো বুঝতে হবে, কিন্তু দ্যাটস ইট। এটাই হলো যে আমাদের সোডিয়াম আয়ন শনাক্তকরণ। তাহলে যেটা অধক্ষেপ পড়ছে সেটা সোডিয়াম আয়ন শনাক্তকরণ, অর্থাৎ আমরা যে আয়নটা থাকবে আয়নটার সাথে বিকারকের বিক্রিয়া দিয়ে এটা তৈরি করব। আই হোপ আমাদের কোনো সমস্যা নেই। তো তো এখানে আবার আরেকটা কাজ করতে পারে, ধরো এখানে সোডিয়াম ক্লোরাইড না দিয়ে, শুধু সোডিয়াম প্লাস না দিয়ে তারা কি করতে পারতো জানো, এখানে সোডিয়াম ক্লোরাইড প্লাস K2H2SB2O7 দিতে পারতো। তখন আসলে কি হতো, এই যে এটাও তৈরি হতো, Na2H2SB2O7 থাকতো, বাট এখানে 2 পটাশিয়াম ক্লোরাইড হতো আর কি, এখানে একটা 2 হতো। অর্থাৎ এখানকার যে ক্লোরিন অংশটা সেটা এইখানে এসে বসতো, অর্থাৎ যৌগ হিসেবে দিলে আর কি, আমি আয়ন হিসেবে দেখালাম। আই হোপ এটা আমরা বুঝতে পেরেছি, তাই না? বইতে কিন্তু আমি যেভাবে লালটা লিখেছি এইভাবে নাই, নিচের মতো করে আছে। তো দ্যাটস ইট। এটাতে প্লাসটা থাকলে মাইনাসের সাথে সে গিয়ে বসবে, যৌগ গঠন করবে। বুঝছো তো? হ্যাঁ এটা স্যার। এটাকে আমরা বুঝো। ইয়েস, তাহলে এর পরেরটা দেখি। দিবা, তোমার এই দাগটি কি তুমি একটু ইরেজ করতে পারবে না? এটি আমার পুরো স্লাইড জুড়ে আসবে, যে দাগটি তুমি দিয়েছো তোমার স্ক্রিনে। ওটা ইরেজার আছে ওখানে একটা, হোয়াইট বোর্ডে গিয়ে তুমি ক্লিক করেছো সেজন্য। ওটা ইরেজার দিয়ে এটাকে আবার ক্লিক করো, মুছে যাবে। ওকে, তাহলে এবার আমরা 2 নম্বরটা শিখি। সেটা হলো ক্যালসিয়াম আয়ন শনাক্তকরণ। খাতায় লিখতেছো তো সবাই নাকি? তাহলে ক্যালসিয়ামের জন্য এটা 10 মিনিট পরে এটা ইয়ে হয়ে যাবে, লস হয়ে যাবে, তখন তোমরা সেম লিঙ্কে আবার ক্লিক করবে। এটার জন্য আমাদের কি শিখতে হবে, দুইটা জিনিস শিখতে হবে। একটা হচ্ছে অদক্ষেপ, অদক্ষেপের বর্ণটা সাদা, আমি সাদাগুলো আগে করা দিচ্ছি যাতে তোমার কোনো অসুবিধা না হয়। আর এটার নাম হলো অ্যামোনিয়াম অক্সালেট। এখন অ্যামোনিয়াম অক্সালেট বুঝার আগে আমরা জাস্ট এটা নিয়ে একটু কনফিউশন হয়, সেজন্য আমি আসলে এটা একটু শিখাই। অ্যামোনিয়াম, দেখো NH4, এটা মানে হচ্ছে অ্যামোনিয়াম, এটার যদি আয়ন হয় এটাকে বলে হয় অ্যামোনিয়াম আয়ন। এবার তোমরা অক্সালেট জিনিসটা বুঝো, যেমন CH3, COOH লিখতা, তখন তোমরা এটাকে বলতা ইথানোয়িক অ্যাসিড। আচ্ছা, এদেরকে অ্যাসিড বলতা কেন? এই যে এখানে COOH থাকার কারণে ওকে তোমরা অ্যাসিড বলতা। তো এটার নাম হচ্ছে অক্সালেট আয়ন, মানে অক্সালিক অ্যাসিডের সংকেত। তো এখান থেকে যদি COOH থেকে যদি
হ্যাঁ, এইচটা চলে যায়, তাহলে বাকিটাকে COO মাইনাস, এটার নাম হচ্ছে অক্সালেট আয়ন। তো অ্যামোনিয়াম যদি সামহাও এটার সাথে যুক্ত হয়, এটার নাম হলো অ্যামোনিয়াম অক্সালেট। তো আশা করছি এটা আমরা বুঝাইতে পারছি। তো অ্যামোনিয়াম অক্সালেটের ফর্মুলাটা আমি একটু তোমাকে লিখে দেখাই, যেহেতু আমরা এখন অ্যামোনিয়াম এবং অক্সালেটের ব্যাপারটা বুঝলাম। তো এটা আগে পরে লিখতে তোমার আবার ঝামেলা হতে পারে। COO NH4, সেম ওয়েতে COO NH4, এটার নাম হলো অ্যামোনিয়াম অক্সালেট, অর্থাৎ দুইটা। আশা করি এটা বুঝাতে পেরেছি। তো যেহেতু এটা আমরা আগেরটা থেকে একটা জিনিস শিখে আসছি, তাহলে কি হবে, Ca2+ আয়ন, সেজন্য এখানে প্রথমে আমরা ক্যালসিয়ামকে বসাবো, এর সাথে কাকে বসাবো, COO NH4 কে বসাবো, আর এটার সাথে সেম জিনিস COO NH4, অর্থাৎ পুরোটা মিলে এটার নাম হলো অ্যামোনিয়াম অক্সালেট। আচ্ছা, এখানে যেটা হবে যে অ্যামোনিয়াম আয়নটা ক্যালসিয়াম দ্বারা প্রতিস্থাপিত হবে। খুব খেয়াল করো, ক্যালসিয়ামের কিন্তু যোজনী কিন্তু +2 জারণ সংখ্যা। একটা অ্যামোনিয়ামের জন্য জারণ সংখ্যা +1, আবার একটি অ্যামোনিয়ামের জন্য জারণ সংখ্যা +1। তাহলে এই ব্যাপারটি কেমন হয় দেখো, এই যে এখানে NH4 যখন চলে গেছে, অর্থাৎ NH4 যদি চলে যায়, দুইটা চলে যাবে, তাহলে আমরা লিখতে পারি 2NH4+। তাহলে এখানে এটাও নাই, এটাও নাই, তাহলে বাকি যেটা থাকে সেটা হলো COO আর COO। তো অ্যামোনিয়া যত একটা মাইনাস চার্জ তৈরি হয়, সেজন্য এখানে একটা ক্যালসিয়াম বসে, অর্থাৎ এটা এভাবে বসে, এটারই অর্ধেক পড়ে। আচ্ছা, তাহলে আরেক তোমার নাম কি ছিল, সামির, আরেকজন ছেলে, ওর নাম ভুলে গেছি। সামির, তাহলে এটার নাম কি হবে বলো তো, এই যে যেটা অর্ধেককে পড়বে, এটা যদি অ্যামোনিয়াম অক্সালেট হয়, তাহলে এটার নাম কি হবে, ক্যালসিয়াম অক্সালেট। বুঝতে পারছো কিনা দেখো, ক্যালসিয়াম আয়ন শনাক্তকরণটা বুঝছো? হ্যাঁ স্যার বুঝছি। বুঝছি। এই নাজিফা, বুঝছো? হ্যাঁ স্যার বুঝছি। Yes. তাহলে আমাদের প্রতিটা জিনিসই এরকম সোজা হবে, কিন্তু আমি যেগুলো পড়াই সেগুলোকে হাদিস মনে করা যাবে না। তোমার নিজেকে এই টপিকটা আমি আজকে রাতে পড়াবো, তো পড়ানো শেষে নিজে বাসায় গিয়ে এটা আবার পড়বে, এবং তোমরা নোট করবে আয়ন শনাক্তকরণ থেকে। আমি যে পিডিএফটি তোমাদেরকে দিয়েছি, সেখানে আয়ন শনাক্তকরণের পার্ট আছে, সেটা থেকে তোমরা নোট করবে, আমি আগামী ক্লাস থেকে নোট চেক করবো। ওকে। Ca2+ আয়নের পরে আমরা শিখবো হলো, স্যার ক্লাসটা রেকর্ডেড থাকবে না? রেকর্ডেড থাকবে, কিন্তু রেকর্ডেড ক্লাসটা দেওয়াটাকে আমি মানে ভালো মনে করি না আর কি। কারণ রেকর্ডেড ক্লাসের আশায় অনেকে এই ক্লাসে ফাঁকিবাজি করে। অনেক কিছু যদি স্যার ক্লাস করার পর আমাদের রিপিট করার প্রয়োজন হয় তখন। তখন আমাকে বলবে, আমি আবার বুঝিয়ে দিব না। কিন্তু রেকর্ড ক্লাস আমি তোমাদেরকে দিব না, কিন্তু আমার কাছে থাকবে, যেমন এই ক্লাসটিও রেকর্ড হচ্ছে। কারণ এরকম হলে তোমার মধ্যে একটা ক্লাস ফাঁকি দেওয়ার প্রবণতা তৈরি হবে। স্যার তাইলে আপনি স্লাইড গুলা ইয়ে করে দিয়েন স্যার।
তোমরা এই যে পরে আমার যাতে নোট করতে পারি। গুলা তুলে ফেলো তাহলে ভালো না একসাথে। স্যার আমি প্রথম দিকের গুলো তুলতে পারি না এই জন্য স্যার। আচ্ছা, ওটা নোট দিব। এবার লিখো জিঙ্ক 2+ আয়ন শনাক্তকরণ, 3 নাম্বার। দেখো আমরা একটা জিনিস খেয়াল করবো, আমি কিন্তু যেগুলো সাদা সেগুলো কিন্তু আগে লিখে ফেলতেছি, মানে এখনো পর্যন্ত আমি ডিফারেন্ট কালারে যাইনি। কারণ ক্যাটায়নের মধ্যে যেগুলো সাদা আছে এগুলো আগে করে ফেলবো যাতে তোমার বিষয়টা মনে রাখতে সহজ। এটার নাম হলো K4Fe CN46। এটার নামটা হচ্ছে অ্যামোনিয়াম পটাশিয়াম ফেরোসায়ানাইড। পটাশিয়াম ফেরোসায়ানাইড। এটার আরেকটা নাম আছে হেক্সাসায়ানোফেরেট, পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট 2। এটা আমরা নামকরণ এটা এখানে দরকার নেই, এটা তৃতীয় অধ্যায়ে শিখবো। এখানে এতটুকুই বুঝো। তো এখন তুমি নিজে একটা কাজ করো, সেটি হলো উম হ্যাঁ, তাহলে তুমি নিজে করতে পারবে। জিঙ্ক 2+ প্লাস K4Fe CN46 কিভাবে হবে? দেখো, জিঙ্ক এখানে পটাশিয়ামকে রিপ্লেস করবে। এই বুদ্ধিটা কার আছে আমি দেখি। জিঙ্ক যখন পটাশিয়াম, দেখো জিঙ্কের জন্য কিন্তু +2। এখান থেকে যদি পটাশিয়াম চলে যায় তাহলে 4টা পটাশিয়াম চলে যাবে এখান থেকে। তাহলে +4K+, মানে 4টা পটাশিয়াম চলে যাবে। তো এখানে যদি 4টা পটাশিয়াম যদি এখান থেকে চলে যায়, সেখানে কয়টা জিঙ্ক আসতে হবে? 2টা জিঙ্কে। কারণ একটা জিঙ্কের জন্য +2, কারণ একটা পটাশিয়ামের জারণ সংখ্যা যেহেতু +1, তাহলে 4টা জিঙ্ক চলে গেলে তাহলে এখান থেকে, সরি, 7টা পটাশিয়াম যদি চলে যায় 4টা ঘর খালি হবে, সেভাবে আমরা মনে রাখতে পারি। তাহলে এটা হবে কিরকম? জিঙ্ক 2+ হচ্ছে Fe CN46। বুঝছো কিনা দেখো তো। হ্যাঁ স্যার বুঝছি। আমি একটু এটা তোমরা বোঝা যায় মতো করে লিখি তাহলে ভালো। এইটারই অদক্ষেপ পড়বে এবং এটার বর্ণটা সাদা। +4K+। বুঝা গেছে? জি স্যার। হ্যাঁ স্যার। ইয়েস। এরপরে তোমরা নিজেরা যেটি করবে সেটি হলো কপার 2+ আয়নটা তোমরা নিজেরা করবে। কপার 2+ আয়ন শনাক্ত করবে।